হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। আজকে তোমাদের জিকের ক্লাস নাম্বার 3 হবে। লাস্ট মিনিট সাজেশন যে সিরিজটা আমি স্টার্ট করেছি, সেই সিরিজের আজকে 3 নম্বর ক্লাস। তো প্রত্যেকে জয়েন করে যাও। প্রত্যেকটা ক্লাসে আমরা 30টা করে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি ইন ডিটেলস, ঠিক আছে? তো পুরোপুরি ক্লাসটাকে দেখবে একদম শেষ পর্যন্ত। তার আগে দেখে নাও, সিআরপি একাডেমিতে বর্তমানে এই দুটো ব্যাচ রানিং আছে। যারা যারা জয়েন করতে চাও অবশ্যই করে জয়েন করতে পারো। একটা ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ 3.0, ঠিক আছে? এখানে তোমরা 80টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। টোটাল 3500-এর বেশি কোশ্চেন তোমরা এখানে সলভ করতে পারবে, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত কিছুর উপরে, ঠিক আছে? তো এটার কোর্স ফি তোমাদের রাখা আছে 249 টাকা। এটা ওয়ান টাইম পেমেন্ট। স্বাধীনতা দিবসের উপলক্ষে এটা অফার আছে। এটার ব্যাচ তোমাদের 14ই আগস্ট থেকে স্টার্ট হবে। আর কোনো কিছু ডাউট থাকলে বা ব্যাচ রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই তোমরা কন্ট্যাক্ট করে নেবে, 9647553612। আর এই যে ব্যাচটা আছে অন্তিম যুদ্ধ, এটা তোমরা ডাব্লিউপি কেপিকে একদম টার্গেট করে যারা করছো, একদম ডেডিকেটেড ব্যাচ এটা, যেখানে নতুন সিলেবাস লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী এখানে চলছে, যেখানে তোমরা একদম বেসিক থেকে ম্যাথ, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে? একদম এক্সামে কমন পাবে। আর এটার জন্য তোমরা যদি কোনো কিছু ব্যাচ রিলেটেড জানার দরকার থাকে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আর ডিসক্রিপশানে তোমাদের ডিটেলস ভিডিও আছে। তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে। কি বলেছে 1 নম্বর কোশ্চেন? 1 নম্বর কোশ্চেন কি বলেছে খেয়াল করো। তার আগে একটু ওয়েট করো, দেখি আমি স্টার্ট করেছি কিনা রেকর্ডটা। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে। চলো, কারণ অনেক সময় ক্লাস স্টার্ট হয়ে গেলেও দেখি রেকর্ডটা অন হয় না। ওকে, দেখো কি বলেছে। বলেছে ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারাটি, মানে কোন আর্টিকেলটা রাজ্য কার্যনির্বাহীকে কাজ করে, ঠিক আছে? কার্যনির্বাহী নিয়ে কাজ করে, সেটা কোন আর্টিকেল? তো একটু টাইম দেবো তোমাদের প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য। ওভারঅল আমরা 30টা কোশ্চেন সলভ করব। দেখো, আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল, মানে যদি বলা হয় আমাদের কনস্টিটিউশন কত সালে অ্যাডাপ্ট করা হয়, সেই ডেটটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। মনে রাখবে 26 নভেম্বর 1949 এই ডেটে কনস্টিটিউশনটাকে অ্যাডাপ্ট করা হয়েছিল। মানে কনস্টিটিউশন রেডি করছিল, এবার রেডি হয়ে যখন পুরো কাজটা কমপ্লিট, তখন দেখা গেল যে এই ডেটটায় আমরা কনস্টিটিউশনকে অ্যাডাপ্ট করে নিয়েছি। মানে চালু হয়নি, জাস্ট যে হ্যাঁ আমরা এই নিয়ম মেনে চলবে দেশটা। তো মোটামুটি এই ডেটে এটা অ্যাডাপ্ট হয়েছে। কিন্তু চালু হয় কত সালে বা কোন ডেটে? ওই 26 তারিখই, মনে রাখবে 26 জানুয়ারি, সেটা ঠিক পরের বছরই, মানে 1950-এ। এই কারণে দেখবে 26 জানুয়ারিতে আমরা প্রজাতন্ত্র দিবস পালিত করে থাকি। ক্লিয়ার? এই কারণেই। আর যখন কনস্টিটিউশনটা অ্যাডাপ্ট হয় বা কনস্টিটিউশন আমরা আমাদের অ্যাডাপ্ট করি, তখন কতগুলো আর্টিকেল ছিল, মানে কতগুলো টোটাল ধারা ছিল? সেই ধারা ছিল 395, মানে 395টা টোটাল আর্টিকেল ছিল তখন। আর কতগুলো শিডিউল ছিল তখন? আমাদের যে শিডিউল ছিল তখন আমাদের ওভারঅল, এখন বর্তমানে কতগুলো শিডিউল আছে বলো তো? এখন আমাদের বর্তমানে 12টা শিডিউল আছে, কিন্তু তখন শিডিউল ছিল 8টা। কটা শিডিউল ছিল? 8টা। এবার তোমাকে আরেকটা কোশ্চেনও বলা হয় যে অ্যাট প্রেজেন্ট, মানে বর্তমানে কতগুলো আর্টিকেল আছে? বর্তমানে 448টা আর্টিকেল আছে, মনে রাখবে 448টা আর্টিকেল আছে। তো এই কটা পয়েন্ট একটু বললাম। আর এখানে যে মানে কোন আর্টিকেলটি রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে, মানে আমাদের স্টেট যে এক্সিকিউটিভ সেইটা নিয়ে কাজ করবে এখানে। তো কোন আর্টিকেলটা? মনে রাখবে এই আর্টিকেলটা হয়ে যায় 153 থেকে 167। এই আর্টিকেলের মধ্যে রাজ্যর যে কার্যনির্বাহী এটাই কাজ করা হয়। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে, সিম্পল কনসেপ্ট এখান থেকে। মানে এই যে ধারাগুলো আছে, মানে এর মধ্যে থেকে এর মধ্যে, মানে 153 থেকে 167। এবার যদি বলা হয় কোশ্চেনে এটা কততম পার্টে অবস্থিত, মানে পার্ট থাকে না, যেমন ফান্ডামেন্টাল রাইটস আমাদের পার্ট 3-র মধ্যে অবস্থিত, তো সেরকম টাইপের যে এটা কত পার্টে অবস্থিত, এটাও কোশ্চেন আসতে পারে। যে এটা মনে রাখবে এটা পার্ট 6-এ অবস্থিত, পার্ট 6-এ অবস্থিত।
কত পার্ট, 6 নম্বর পার্টে এটা অবস্থিত। এবার এর মধ্যে মানে যতগুলো ধারা পাচ্ছ, যেমন 153, 54, 55 এরকম চলবে। এবার এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে এই ধারাগুলো রাজ্যকে যে কার্যনির্বাহী কাঠামো সেই সমস্ত, তারপর ক্ষমতা, কার্যাবলীর রূপরেখা, এইগুলো এর মধ্যে প্রদান করে থাকে। যেমন রাজ্যপাল, মন্ত্রী পরিষদ, ঠিক আছে, এবং মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সম্পর্কিত যে সমস্ত বিধান রয়েছে সেটা এই আর্টিকেলের মধ্যে ডিসকাস করা হয়ে থাকে, মানে এই পুরোটার মধ্যে ওভারঅল বলতে পারো। ক্লিয়ার? তাহলে চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। সলভ করবে নেক্সট কোশ্চেন, টাইম দেবো প্রত্যেকটা কোশ্চেনে। প্রত্যেকে কিন্তু সেশনটাকে একবার লাইক করে দেবে যারা আছো। দুয়েরটা কি বলেছে দেখো, এখানে বলেছে ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি, মানে ইলেকশন, ঠিক আছে, মেথড, আমি ইংলিশে লিখছি না, জাস্ট নর্মাল লিখছি, ইলেকশন তো বুঝবে তোমরা, মানে প্রেসিডেন্টের যে ইলেকশনটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো মনে রাখবে, মানে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকি সেইটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। দেখো সাউথ আফ্রিকা থেকে আমরা কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট, মানে সংবিধানের কোনো কিছু পরিবর্তন যদি করা হয় তখন সেটা থেকে নেওয়া হয়। আর মার্কিন যুক্তরাষ্ট্র, মানে এখান থেকে আমরা বলতে পারি যেটা ইউএসএর থেকে আমরা ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি, তারপর প্রিমবেল নিয়েছি, অনেক কিছু নিয়েছি, ফান্ডামেন্টাল রাইটস, তারপর প্রস্তাবনা যেটা প্রিমবেল। আর জার্মানি থেকে কি নিয়েছি একটু বলবে, এখান থেকে কি বললাম, অ্যামেন্ডমেন্টটা নেওয়া হয়েছে, মানে কোনো একটা আর্টিকেলে যদি আমি সংশোধন করতে চাই কনস্টিটিউশনে তাহলে আমরা ওটা থেকে নিয়ে থাকি। ক্লিয়ার? এবার এখান থেকে আমি একটু বলে দিই যে ইউনাইটেড স্টেট থেকে তো বললাম, আর এখান থেকে আর একটা বললাম কি জার্মানি থেকে কি কি নেওয়া হয়েছে। একটা পয়েন্ট মনে রাখো জার্মানি থেকে, সেটা হচ্ছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, মানে এমার্জেন্সির সময়ে, মনে রাখবে এমার্জেন্সির সময়ে, আমি একটু লিখে দিচ্ছি, এমার্জেন্সি শর্টেই লিখছি, এমার্জেন্সির সময়ে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস হয় সেটাকে সাসপেনশন করা হয়, মানে স্থগিত করা হয়, বাতিল হয়ে যায় বলতে পারো। ঠিক আছে, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এই কনসেপ্টটা, এটা জার্মানির থেকে নেওয়া হয়েছে। আর দক্ষিণ আফ্রিকা থেকে বললাম না সংবিধান যে সংশোধন সেইটা নেওয়া। আর আইরিশ থেকে আমাদের নেওয়া হয়েছিল কোনটা, রাষ্ট্রপতির যে নির্বাচনের পদ্ধতি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, এটা অপশান এ। ক্লিয়ার? আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক কিছু নেওয়া আছে, আমি দুটো বললাম, অনেক কিছু নিয়েছে এখান থেকে। চলো তো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, এইটুকু পড়লেই হবে এখান থেকে। তিনেরটা কি বলেছে, নাম্বার থ্রি কোশ্চেনটা। নাম্বার 3 বলেছে মোহিনীঅট্টম, এই যে ক্লাসিক যে ড্যান্সটা সেটা কোন রাজ্যের, মোহিনীঅট্টম কোন রাজ্যের। তো আমরা পড়েছি, দেখো উত্তরপ্রদেশে কি আছে, উত্তরপ্রদেশে কত্থক। কর্ণাটকায় কি আছে বলো, আর বিহারে কি আছে। দেখো এখানে আমরা ওভারঅল বলেছিলাম যে আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স সেটা হচ্ছে 8টা টোটাল, কিন্তু 8-এর সঙ্গে আরও একটা এক্সট্রা পড়তে হয়। যদি বলা হয় যে মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে কতগুলো ক্লাসিক্যাল ড্যান্স আছে তখন 9টা হয়ে যাবে। ক্লিয়ার? একটা এক্সট্রা তখন তারা ইনক্লুড করে, সেটা কি ছৌ নৃত্য, যেটা আমাদের ওই পুরুলিয়ার সাইডগুলোতে হয়ে থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হয় কিছুটা, ঝাড়খণ্ডেও হয়ে থাকে, উড়িষ্যার ওই সাইডটাও দেখা যায়। তো এখানে বলেছে মোহিনীঅট্টম, তাহলে মোহিনীঅট্টম যে ড্যান্সটা সেটা কোন স্টেটের, মনে রাখবে কেরালায় আর একটা আছে, সেটা হচ্ছে কথাকলি। কি কথাকলি, আর একটা গুলিয়ে ফেলবে না এর সাথে, কত্থকটা কিন্তু ইউপিন, কত্থকটা কিন্তু ইউপিন। ক্লিয়ার? জাস্ট এইটুক মনে রাখো এখান থেকে। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ। কি বলেছে বন্যা, দাবানল, খরা, কোভিড-19, মানে যে আমাদের যে প্রাকৃতিক যে সমস্ত বিপর্যয়গুলো আসে, এবার দ্বারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা করার জন্য কোন ভারতীয় বংশোদ্ভূত শিখকে, ঠিক আছে, নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার্স পুরস্কার দেওয়া হচ্ছে 2023-এ। কারেন্টের কোশ্চেন কিন্তু, তার জন্য কোশ্চেনটাকে আমি রেখেছি, ভেবেছিলাম রাখবো না, বাট রেখেছি যেহেতু 2023-এর কোশ্চেন, এটা দিয়ে দেওয়ার পসিবিলিটি আছে। তো দেখো কি হবে, এটা ডিরেক্ট মনে রেখে দাও যে যাকে
অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়, যেটা নিউ সাউথ ওয়েলস থেকে। ঠিক আছে, নিউ সাউথ ওয়েলস মানে অস্ট্রেলিয়ার একটা জায়গার নাম। তো সেখান থেকে এই পুরস্কারটা তাকে দেওয়া হয়। এই ব্যক্তির নাম কি, মানে কোন শিখকে আর কি, শিখ বংশোদ্ভূত তিনি। তো দেখো এখান থেকে যে ব্যক্তি আছে সবই মোটামুটি দেখতে পাচ্ছ শিখ রিলেটেডই আছে মোটামুটি। তো এটার নামটা মনে রাখো, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অমর সিং। কী হয়ে যাবে, অমর সিং। কি বললাম, অমর সিং। ঠিক আছে, মানে স্বেচ্ছাসেবক হিসাবে তিনি কাজ করেছিল, বন্যা দাবানল মানে যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়গুলো এসেছিল কাজ করেছিল তিনি। ঠিক আছে, চলো নেক্সট। ভারতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মুখস্থ করে রেখে দাও। ভারতে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম চালু হয় কবে? ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে কখন চলে আসবে কোন এক্সামে কোনো ঠিক নেই। ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, কি বললাম, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, এটা মেনলি তোমার 2004 সালে এটা চালু হয়েছে, মনে রাখবে 2004 সালে এটা চালু হয়েছিল। এই যে প্রোগ্রামটা, এইটা একটা অন্য একটা প্রোগ্রাম আছে তার কম্পোনেন্ট আর কি, সেই প্রোগ্রামটার নামটা একটু তোমাদের জানা থাকতে হবে। এই যে প্রোগ্রামটা, এটা হচ্ছে জাতীয় যে গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম আছে তার এটার একটা উপাদান বা বলতে পারো এখান থেকে কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামটার নামটা আমি একটু লিখে দিচ্ছি, ইংলিশেই লিখছি শর্টে, তাহলে একটু মাথায় থেকে যাবে। মানে এই যে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, এইটা অন্য একটা প্রোগ্রামের কম্পোনেন্ট, মানে সাব পার্ট বলতে পারো, মানে অংশ আর কি, ওখান থেকে এটা উদ্ভব হয়েছে, সেরকম আর কি মনে রাখার প্রসেস ভাবো। সেটা হয়ে যাবে তোমাদের ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট, আমি একটু শর্টে লিখছি, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। ঠিক আছে, এইটার আন্ডারে এই প্রোগ্রামটা আসে। তাহলে তোমাকে কোশ্চেন করতে পারে যে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম কার আন্ডারে আসে, তো এটা মনে রাখতে হবে। চলে আসো নেক্সট কোশ্চেনে, সলভ করো নাম্বার 6 এর কোশ্চেনটা। নিম্নলিখিত কোন রাজ্যে মকর সংক্রান্তি পেদ্দা পান্ডুগা হিসাবে পালিত হয়? মানে একটা উৎসব যেটা আমরা মকর সংক্রান্তিতে পালন করে থাকি, সেটার একটা নামটা দেখো কেমন দেখে মনে হচ্ছে না সাউথ ইন্ডিয়াতে হবে এই জিনিসটা? তো দেখো এখানে যে কটা অপশান আছে সব কটাই সাউথ ইন্ডিয়া, তো এলিমিনেট করা একটু চাপ হয়ে যাবে। নর্থ ইন্ডিয়ার দিকে যদি থেকে থাকতো তাহলে খুব ইজিভাবে তুমি ওটাকে এলিমিনেট করতে পারতে, কিন্তু নামটা দেখো পেদ্দা পান্ডুগা, এই নামটা মনে রাখো, এটা তোমরা পারবে, একটু মানে একটু গেস করলেও পেরে যাবে নামটা। এটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের, অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশে খুব ইম্পর্টেন্ট, মানে ফেমাস ওখানে খুব। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে বিশেষ করে এটা গ্রামীণ এলাকাতে হয়ে থাকে, মানে যে উৎসবটা মকর সংক্রান্তি পেদ্দা পান্ডুগা, এটা গ্রামীণ এলাকায় হয়ে থাকে। ঠিক আছে, ওকে চলো। মেনলি এখানে তোমাকে যদি বলা হয় যে এদের এই উৎসবটায় মানে স্পেশালিটি কী কী, এখানে এই উৎসবটায় তারা কি করে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তো করে থাকে, এটা বেসিক ব্যাপার। এখানে তারা মোরগ যে লড়াই, দেখবে আমাদের গ্রামের দিকে এখনও কিছু কিছু জায়গায় মুরগির লড়াই হয় না, সেই মোরগের লড়াই এটা করিয়ে থাকে। তারপর গরুর গাড়ির দৌড়, তারপর ওখানে ঘুড়ি ওড়ানো হয়, এই নানান রকম জিনিসপত্র তারা ওখানে মানে এই যে উৎসবটাকে তারা নিজেদের মধ্যে আনন্দের মাধ্যমে মেতে ওঠে, তো এই সমস্ত জিনিসগুলোকে তারা করে। ঠিক আছে, চলে আসো নেক্সট। তো একটু আমি কেন এটা গল্প ছলে একটু বলছি, যাতে এই যে নামটা পেদ্দা পান্ডুগা এটা তোমাদের মনে থাকে বারবার, ওর জন্য গল্পের ছলে বলছি। কারণ এটা কি বললাম ফার্স্টে, একটা গ্রামীণ উৎসব অন্ধ্রপ্রদেশের। আর তারা কি কি করে থাকে এই সময়, এই সময় তারা গরুর গাড়ির, তারপর হচ্ছে গরুর গাড়ির দৌড়, তারপর মুরগির লড়াই মানে মেনলি মোরগের লড়াই আর কি, তারপর এখান থেকে তোমার আর কি করে থাকে বললাম, সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো একটু করে থাকে। ঠিক আছে, আর ঘুড়ি উড়িয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেনটায় চলে আসো। দেখো এটা মেনলি আমাদের রিজনিংয়েও দেখবে এই টাইপের কোশ্চেন আসে না, অড অন আউট করো, তো সেরকম তোমাকে বলে দিয়েছে। দেখো তন্তু ফসল হিসাবে ইঙ্গিত বলেছে, মানে কোনটা তন্তু ফসল। তন্তু ফসল মানে বোঝো তো, ইংলিশটা বললে হয়তো আরও ভালো বুঝবে। তন্তু ফসল মানে ফাইবার ক্রপস, ফাইবার যার মধ্যে ফাইবার থাকবে। তো ফাইবার থাকে রাবারে থাকবে না, শোনে থাকবে না, পাটে থাকে আর তুলোতেও থাকে। ঠিক আছে, পাটে থাকে তুলোতে থাকে আর শোনেও থাকবে।
দেখো তুলাতেও ফাইবার থাকবে, শোনেও থাকবে, পাটেও থাকবে, কিন্তু রাবারে কি থাকে? রাবারে আমাদের ফাইবার বা তন্তু থাকে না, তার জন্য এইটা অড অন আউট হয়ে যাবে। চলে আসুন নেক্সট কোশ্চেন, আটেরটা। আটের কোশ্চেনটা পড়ো, ডিরেক্ট মনে রেখে দেবে, হ্যাঁ। পুষ্টি যে পদ্ধতিতে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে, মানে কোনো একটা বস্তু, ধরো কাঠ, এটা মৃত অবস্থায় পড়ে থাকে, তো এখান থেকে যে পুষ্টি সংগ্রহ করে অন্য একটা তোমার জীব, তাহলে সেই প্রসেসটাকে এখানে বলেছে। বলেছে পুষ্টির যে পদ্ধতিতে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে কি পুষ্টি বলা হয়? দেখো কি বলেছে, মনোট্রফিক, স্যাপোট্রফিক, অটোট্রফিক, হেট্রোট্রফিক। তো এটাকে মুখস্থ করে রাখবে, খুব আসে। তো মনো তো কখনোই হবে না, এখান থেকে অটো হবে না, তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, স্যাপ্রোট্রফিক। কী হবে? স্যাপ্রোট্রফিক। স্যাপ্রোট্রফিক পুষ্টি কি? পুষ্টির একটা পদ্ধতি যেখানে জীবগুলি মৃত এবং ক্ষয়প্রাপ্ত যে জৈব পদার্থ থাকে সেইটার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে থাকে। কি বললাম? যে স্যাপ্রোট্রফিক হচ্ছে এক রকমের প্রসেস আর কি বলতে পারো, পুষ্টি সংগ্রহ করা, যেখানে কোনো মৃত থাকবে বা কোনো মৃত অবস্থায় পড়ে থাকবে বা ক্ষয়জাত অবস্থায় পড়ে থাকে, যেমন গাছপালা পড়ে থাকে, তার মধ্যে থেকে পুষ্টি সংগ্রহ করছে অন্য কোনো জীব, সেই যে প্রসেসটা, এটাকে বলা হয় স্যাপ্রোট্রফিক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্ক করে রাখো একদম, মানে এটার কনসেপ্ট হিসাবে এইভাবে মনে রাখো যে কোনো সিম্পল কোনো একটা গাছপালা থেকে যদি কেউ পড়ে থাকে মৃত অবস্থা, সেখান থেকে যদি পুষ্টি সংগ্রহ করে কোনো জীব, তো সেই জিনিসটাকে বোঝাচ্ছে। চলো নেক্সট, মাদার অফ মৈনাট্টম ড্যাশের উপর ভিত্তি করে একটি তথ্য কাহিনী চরিত্র। ঠিক আছে, বলো কি হবে? ওকে ওকে, চেঞ্জ হয়ে গেল না, নয়েরটা। আগেরটা কি ছিল? হ্যাঁ, এটা করলাম, এবার এটা করব, নয়েরটা করো। দেখো মৈনাট্টা কোন স্টেটের? একটু আগে পড়লাম আমরা, কেরালা, কেরালা স্টেটের একটু আগে পড়লাম। তো এখানের একজন ব্যক্তি আছে যাকে মাদার অফ মৈনাট্টমের উপর ভিত্তি করে একটা তত্ত্বকাহিনী চরিত্র, সেই যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটির নামটা কি হবে? নামটা মনে রাখবে, কল্যাণীকুট্টি আম্মা। কি? কল্যাণীকুট্টি আম্মা, কলামণ্ডলম বলা হয় এটাকে, কলামণ্ডলম। ঠিক আছে, কল্যাণীকুট্টি আম্মা হিসাবেই মনে রাখো, তাহলে বেটার হবে। তাহলে এর জন্য এটা মনে রাখতে হবে, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, যে মাদার অফ মৈনাট্টমের উপর ভিত্তি করে। তিনি এই ড্যান্সের সাথেই রিলেটেড ছিল। কল্যাণীকুট্টি আম্মা কেরালার যে শাস্ত্রীয় নৃত্য মৈনাট্টমের একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। ক্লিয়ার? ওকে, চলো। মানে অ্যাকচুয়ালি তার জন্য কেন মনে রাখা হয়, কারণ এই যে ড্যান্স ফর্মটা তিনি আবার নতুন করে পুনরুজ্জীবন করেছিল বা পুনরুজ্জীবিত করেছিল। ড্যান্সটা মানে কোনো রকমভাবে হারিয়েই যাচ্ছিল, মানে কেউ জানতো না এরকম ড্যান্স, কিন্তু সেইটাকে তিনি নিজে তুলে ধরেছিল, সেই কারণে তাকে মনে রাখা হয়, জনপ্রিয় করে তিনি। ঠিক আছে, চলে আসো। ওকে, কি বলছে দেখো, বাজেট নথিগুলি মোট ব্যয়কে ড্যাশ শ্রেণীবদ্ধ করে। মনে রাখো কি হবে, বাজেটের যে নথিগুলি ব্যয়কে পরিকল্পনা এবং অপরিকল্পিত ব্যয়ে শ্রেণীবদ্ধ করে। হ্যাঁ, একদম পারফেক্ট, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। পরিকল্পিত এবং অপরিকল্পিত যে ব্যয়টা, সেটাই আমাদের রাইট আনসার হয়ে যাবে। চলে আসুন নেক্সট, নিচের কোনটি খেদার কৃষক আন্দোলনের প্রধান দাবি ছিল? দেখো খেদার যে কৃষক আন্দোলনটা, সেটা প্রত্যেকে জানো যে কে করেছিল এটা ফার্স্ট, এটা মেনলি তোমরা জানো এটার সাথে গান্ধীজি কানেক্টেড আছে, তাই তো? বলো। দেখো মনে রাখো, খেদার যে আন্দোলনটা কৃষকের, সেটা অ্যাকচুয়ালি কোন জায়গায় হয়েছিল? এটা গুজরাটে হয়েছিল। গুজরাটে কত সালে? 1918 সালে এটা হয়েছিল, 1918 সালে। খেদার যে আন্দোলন, তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। কি, আমি লিখে দিচ্ছি, বারদৌলি, বারদৌলি
সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত, কত সালে হয়েছিল? 1918 সালে হয়েছিল। 1918 সালে হয়েছিল। কার নেতৃত্বে হয়েছিল? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, এমজি লিখে লিখলাম, ঠিক আছে, মহাত্মা গান্ধী। ক্লিয়ার? তাহলে এইখানে মেন যে দাবিটা ছিল সেটা কি? তাদের যে রাজস্ব আদায় সেটাকে শিথিল করার কথা বলা হয়েছিল, ঠিক আছে, রাজস্ব আদায়টাকে শিথিল করার কথা এখানে বলা হয়েছিল। ক্লিয়ার? বোঝা গেছে? সিম্পল। তারা মেনলি এই যে ফসলের যে চাষ করত সেই ফসল থেকে তারা ট্যাক্স পে করতো, খেদার, তারা ব্রিটিশদের ট্যাক্স পে করত। এবার সেই ট্যাক্সটা অত্যাধিক মানের ছিল, ঠিক আছে, অত্যাধিক মানের ছিল। সেই জিনিসটা নিয়ে তারা দাবি জানিয়েছিল, সেই জিনিসটা নিয়ে তারা দাবি জানিয়েছিল এবং আন্দোলন করেছিল, এবং গান্ধীজি ওটা লিড করেছিল। ওকে, চলে আসো নেক্সট। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখো, যে যদি বলা হয় চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল, এটা মনে রাখবে 1917। বেসিক কোশ্চেন, তবু এক্সামে আসে কিন্তু এখনও, যতই এক্সাম হোক না কেন এগুলো আসবে, এগুলো একদম স্ট্যাটিক ফ্যাক্ট হয়ে গেছে। আর এই আন্দোলনের সঙ্গে কে কানেক্টেড? চম্পারণ সত্যাগ্রহের সাথে এটাও গান্ধীজি কানেক্টেড, ঠিক আছে। আর এই আন্দোলনের সাথে কি কানেক্টেড ছিল? যে নীল চাষের সাথে কানেক্টেড ছিল, নীল চাষ। এখানে যেমন তোমার রাজস্ব আদায়ের কথা বলছে, আর এটাই নীল চাষের কথা বলা হয়েছিল। ওকে, চলে আসো নেক্সট। ভারতে অক্টোবর নভেম্বর মাসে যে দক্ষিণ দিকে সূর্যের আপাত চলাচলের সাথে উত্তর সমভূমির উপর, মানে এই যে উত্তরের যে সমভূমিটা উপর ড্যাশ দুর্বল হয়ে পড়ে, সেটা বলো কোনটা হয়ে যাবে? অপশান বলো, নাম্বার 12-এরটা সলভ করো, পারবে, এটা অসুবিধা হবে না। এটা কিসের জন্য কানেক্টেড হবে? অক্টোবর নভেম্বর মাসে যে দক্ষিণ দিকে সূর্যের যে আপাত চলাচলের সাথে উত্তরভূমি যে দুর্বল হয়ে পড়ে, সেটা কি? মৌসুমি ট্রফ, অপশান বি, সমভূমির উপর মৌসুমি ট্রফ দুর্বল হয়ে পড়ে, এটুকু মাথায় রাখতে হবে। মেনলি কি অক্টোবর নভেম্বর মাসে যে দক্ষিণ দিকে সূর্যের আপাত চলাচলের সাথে, মানে ধরো সূর্যের এই যে দক্ষিণ দিকে যে আপাত চলাচল, এটা তো সূর্য আছে, তাহলে দক্ষিণ দিকে যদি আপাত চলাচলের ফলে আমাদের কি হয়ে থাকে? মৌসুমি বায়ুটা দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে, মৌসুমি বায়ুটা দুর্বল হয়ে পড়ে। ওকে, নেক্সট বলেছে প্রায় ড্যাশ বছর আগে চীনে প্রথম রেশম তৈরির কৌশল আবিষ্কৃত হয়। দেখো বেসিক কোশ্চেন বাট ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমরা জানি যে চীনে প্রথম রেশম তৈরির কৌশলটা আবিষ্কৃত হয়, কিন্তু সহজ কোশ্চেন, কিন্তু সহজের দিক থেকে আবার কঠিন, কারণ এই এক্স্যাক্ট মানটা কারুর মনে থাকে না যদি পড়া না থাকে কোনো কারণবশত। কোনো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তুমি পেলে তাহলেই তুমি এটাকে সলভ করতে পারবে। তো মনে রাখবে এটা হয়ে যাবে 7000। মনে রাখো 7000 বছর আগে চীনে প্রথম রেশম তৈরির কৌশল আবিষ্কৃত হয়েছে, মানে না জানা থাকলে তুমি কোনো মতে এটাকে টাচ করতে পারবে না, ওই আন্দাজে টিক করা ছাড়া। ক্লিয়ার? তাহলে 7000 বছর আগে চীনে প্রথম রেশম যে তৈরির কৌশল সেটাকে আবিষ্কার তারা করেছিল। ওকে, সলভ করো পরের কোশ্চেন। ভারত সরকারের কোন কেন্দ্রীয় মন্ত্রী মার্চ থেকে টেকে, এটা তোমাদের পড়তে হবে না, এটা মানে তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটাকে স্কিপ করতে পারো, তবুও আমি এখান থেকে বলেই দিচ্ছি, এটা হয়ে যাবে অপশান ডি, কেন্দ্রীয় মন্ত্রী মার্চ থেকে টেক কনক্লেভ, এটা অশ্বিনী বৈষ্ণব। কারণ এখনকার কোনো গ্যারেন্টি নেই কোন কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, তবুও একবার আমি মার্ক করে দিলাম, এটার অ্যান্সার হয়ে যাবে অশ্বিনী বৈষ্ণব, ঠিক আছে। 1983 সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিম্নলিখিত কোন খেলোয়াড় সর্বোচ্চ স্কোরার ছিলেন? দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি প্রত্যেকে যে 1983-তে যখন ওয়ার্ল্ড কাপ জেতে তখন কাদের সাথে ইন্ডিয়ার খেলা হয়েছিল? ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হয়েছিল, তাই না? ওয়েস্ট ইন্ডিজ তখনকার টপ টিম ছিল, হারানো খুব চাপ ছিল। তাহলে সেই সময় ইন্ডিয়ার যে ক্যাপ্টেন ছিল কে ছিল? কপিল দেব ছিল। আর এখান থেকে যে ওই সর্বোচ্চ রান করেছিল, মানে ফাইনাল ম্যাচে নিম্নলিখিত কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেছিল ফাইনাল ম্যাচে? ক্লিয়ার? ফাইনাল ম্যাচে হাইয়েস্ট রান করেছিল সে কে ছিল? শ্রীকান্ত।
কৃষ্ণামাচারি শ্রীকান্ত তোমরা প্রত্যেকে অনেকে দেখেছো, ফ্রেঞ্চ কাট টাইপ দাড়ি হয়, চেন্নাই সুপার কিংসের সঙ্গে অনেকদিন কানেক্টেড ছিল তিনি, দেখবে এই কমেন্ট্রি করতেও আসে, মানে সাউথ ইন্ডিয়ার ব্যক্তি কিন্তু দেখবে কথা বললে, হিন্দি কথা বললে অনেক অন্যরকম লাগে একটু। তোমরা চেনো শ্রীকান্তকে, খুব ভালো ব্যাটসম্যান ছিল, মানে খুব মারাত্মকভাবে, মানে এখনকার দিনের মানে তখন যদি উনি থাকতো খুব পিটাতো মানে বোলারদের, এরকম ব্যাটসম্যান ছিল, ডেঞ্জার ব্যাটসম্যান ছিল তখনকার দিনে। ঠিক আছে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল খেলা হয়েছিল। এবার যদি বলা হয় তিনি কত রান করেছিল, ওটা আসবে না, অত ডেপথে কোশ্চেন আসবে না, তাও গ্যারেন্টি নেই এখনকার দিনে কী কোশ্চেন হবে। ঠিক আছে, কারণ একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ওটা। তো 57 বলে 38 রান করেছিল। কি বললাম, 57 বলে 38 রান করেছিল, 38 রান। তার মানে বোঝো 38 রান তখনকার দিনের হাইয়েস্ট স্কোরার ছিল ওভারঅল, মানে দুটো টিমেরই মনে হচ্ছে, হ্যাঁ দুটো টিমেরই আই থিঙ্ক, কারণ ইন্ডিয়া জিতেছিল তো সর্বোচ্চ কোন খেলা সর্বোচ্চ রান স্কোরার ছিলেন, তার মানে এটাই হাইয়েস্ট স্কোরার। চলে আসো, প্রদত্ত শিল্পের মধ্যে চুনাপাথর হলো ড্যাশের কাঁচামাল। তো একদম বেসিক কোশ্চেন, চুনাপাথর জানি আমরা কিসের জন্য সবথেকে বেশি কাজে লেগে থাকে, সেটা হয়ে যায় সিমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সিমেন্ট শিল্পে, সিমেন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি কাঁচামাল হিসাবে। ঠিক আছে, আর এই চুনাপাথর কি কার্বনেটের যে পাললিক শিলা, কার্বনেট পাললিক শিলা, এটা অ্যাকচুয়ালি যদি বলা হয় এটা কি শিলা, এটা পাললিক শিলা, পাললিক শিলা কার্বনেটের। ঠিক আছে, কার্বনেটের পাললিক শিলা। ওকে, আর এটি কি করে মেনলি, সিমেন্টের যে ভাটাটা থাকে সেখানে, সিমেন্ট যেমন ইট ভাটা, সেরকম সিমেন্টের ভাটায় জ্বালানি দহনের সময় সালফার যে নির্গমন হয় বা সেটাকে কমানোর কাজে সাহায্য করে থাকে। ঠিক আছে, চলে আসুন নেক্সট। আর এখান থেকে কিছু ইম্পর্টেন্ট আমি ফ্যাক্ট বলে দিই একটু, যেমন দেখো একটু বলি, আগ্নেয় শিলা নিয়ে একটু বলি। দেখো আগ্নেয় শিলা মেনলি কি, আগ্নেয় শিলাটা তোমার লাভা আর ম্যাগমা একত্রিত হয়ে আগ্নেয় শিলা তৈরি হয়। ঠিক আছে, ধরো এই একটা আগ্নেয়গিরি আছে, এখান থেকে ধরো লাভা ম্যাগমা এইসব বেরোচ্ছে, ওই লাভা ম্যাগমা একই ব্যাপার, সেইটা দুটো মিলিত হয়ে আমরা কি পাচ্ছি, আগ্নেয় শিলাটাকে পাচ্ছি। আর এর পাশাপাশি যে প্রধান শিলাটা, এটার মধ্যে মনে রাখতে হবে, এর মধ্যে আগ্নেয় শিলা যদি এক্সাম্পল বলা হয় সেটা গ্রানাইট, গ্রানাইট আর কি ব্যাসাল্ট, এক্সামে আসে কিন্তু খুব, যে গ্রানাইট আর ব্যাসাল্ট কি ধরনের শিলা, আগ্নেয় শিলা। আর যদি বলা হয় এবার পাললিক শিলা, ঠিক আছে, এটা গেল আগ্নেয় শিলা। পাললিক শিলার মধ্যে তোমরা পাচ্ছ যে চুনা পাথর, বেলে পাথর, শেল, এই টাইপেরগুলো। ঠিক আছে, আর রূপান্তরিত শিলা কি, রূপান্তরিত শিলা যেটা মেটামরফিক তো সেটা কি কোয়ার্টজাইট, ফিলাইট, গিনিস, এইগুলো জাস্ট একটু বলে দিলাম। চলে আসো, স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার প্রায় 1% কৃষির উপর নির্ভরশীল ছিলেন, মানে যখন আমাদের স্বাধীনতা হয়েছিল তখন কৃষির উপর ম্যাক্সিমাম ছিল 30%, এত কম হবে না, 50% না, 100-100ও হবে না, 75। দেখো অপশান এলিমিনেট করেও করা যায়। কি বললাম, যখন দেশটা স্বাধীন হয় 1947-এর যে কেসটা, ওই টাইমে ম্যাক্সিমাম আমরা কৃষি নির্ভর দেশ ছিল, পুরোটাই বলতে পারো ম্যাক্সিমাম। তাই বলে যে 100% তা নয়, তাই বলে যে আবার 50% অর্ধেক এই কাজ করতে তা নয়, 50 বেশি হবে, আবার 30 হবে না, এত কমও নয়, তাহলে সেটার ক্লোজে অপশান ডি। তো মনে রাখবে 75%, 75%। কোশ্চেন এখানে অপশান দিয়ে ইজি করে দিয়েছে, যদি অপশান এরকম থাকবো 72, 73, 74, 75, তাহলেই তুমি ফেসে যেতে। ঠিক আছে, তো মনে রাখো 75। ওকে, এবার দেখো H2SO4 এর রাসায়নিক সূত্র এখান থেকে বলেছে। H2SO4 আমরা কি জানি, সালফিউরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড। কার রাসায়নিক সূত্র এটা, অয়েল অফ ভিট্রিয়াল, এটা কাকে বলা হয়, অয়েল অফ ভিট্রিয়াল। তো অয়েল অফ ভিট্রিয়াল যেটাকে সালফিউরিক অ্যাসিড, মানে খুব শক্তিশালী একটা অ্যাসিড, এটা এটা সাধারণত ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে, মানে ব্যাটারি শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। তো তোমাকে অনেক সময় কোশ্চেনও বলবে যে ব্যাটারির ক্ষেত্রে কোন অ্যাসিড ইউজ করে থাকে, তো এটা সালফিউরিক অ্যাসিড। আর এখান থেকে আরেকটা আছে গ্রিন ভিট্রিয়াল, এই নামটাও মনে রাখো, আমি অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি, কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, গ্রিন ভিট্রিয়াল। গ্রিন ভিট্রিয়াল বলতে কাকে বোঝাচ্ছে, এটা বোঝায় FeSO4 কে,
FeSO4 কে গ্রিন ভিট্রিয়াল, যার রংটা কি সবুজ রঙের হয়ে থাকে, ক্লিয়ার, সবুজ রঙের হয়ে থাকে, যেটা সালফেট মানে ফেরিক সালফেট। আর দেখো এটা মিউরেটিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিডটা খুব ইম্পর্টেন্ট। মিউরেটিক অ্যাসিড কাকে বোঝাচ্ছে? HCl কে বোঝায়, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম মিউরেটিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মানে অন্য একটা নাম আর কি বলতে পারো। ওকে, আর একটা কি আছে? ব্লু ভিট্রিয়াল, তো বুঝতেই পারছো ব্লু কালার হবে। ব্লু রং কিসে হয়? কপার, CuSO4, কপার সালফেট, ব্লু ভিট্রিয়াল। তো সব কটা বললাম। দেখো অয়েল অফ ভিট্রিয়াল হচ্ছে H2SO4, মানে যেটা আমাদের অ্যান্সার আর কি, H2SO4, ওটা বললাম না। গ্রিন ভিট্রিয়াল সবুজ, যেটা FeSO4। আর ব্লু ভিট্রিয়াল কি? CuSO4। আর মিউরেটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা HCl। নেক্সট কি বলেছে দেখো, টাইম দিচ্ছি, সলভ করো নিজেরা। দেখো প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য আমি টাইম দেবো কিন্তু। তো আর কতগুলো করতে পারছো সেটা অবশ্যই করে দেখবে কিন্তু, যে আমি কতগুলো কোশ্চেন করতে পারছি বা করতে পারছি না, আর কতগুলো অ্যাটেম্প করতে পারছি। তো এখানে কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড আছে, তো তোমরা কম করে হলেও অ্যাটেম্প করতে পারলে ভাববে ঠিকঠাক আছে। তো দেখো কি বলেছে, ভারত সরকার যে জাতীয় মৌমাছি পালন ও মধু মিশন নামে একটি নতুন কেন্দ্রীয় খাত প্রকল্প অনুমোদন করেছে, যা ড্যাশ বিপ্লবের সাথে কানেক্টেড। সুস্বাদু, মধু, সোনালি না, এটা মিষ্টি হয়ে যাবে, সুগার। কোন বিপ্লবের সঙ্গে কানেক্টেড? সুইটের সঙ্গে কানেক্টেড হবে, কারণ হানি বা মধু কি হয়? মিষ্টি হয়। তাহলে কোন বিপ্লবের সঙ্গে কানেক্টেড? সুইট। ক্লিয়ার? ওকে, চলে আসো 20টা। নাম্বার 20 কি বলছে? নাম্বার 20 কোশ্চেন সলভ করো। বলেছে ড্যাশ হলো ট্রপোস্ফিয়ারের উচ্চ স্তরে। দেখো আমরা জানি আমাদের বায়ুমণ্ডলে কিছু স্তর আছে, একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই সমস্ত স্তর, মিসোস্ফিয়ার, এই সমস্ত পাই আমরা, এই থার্মোস্ফিয়ার, এই সমস্ত স্তর আমরা অনেকগুলো পাই, মানে অনেকটা যে এত কিলোমিটার পুরো ডিটেলস আমি বলছি না, এই যে লেয়ারগুলো থাকে সেটার কিছু কিছু নাম দেওয়া হয়েছে। এবার সেখানে বলেছে যে ট্রপোস্ফিয়ারের উচ্চতার পশ্চিম বায়ুর একটি সরল বলয় এদেরকে গতিবেগ গ্রীষ্মকালে 110 কিলোমিটার থেকে শীতকালে 184 কিলোমিটার পর্যন্ত পরিবর্তিত করে। এটা কি স্ট্রিম? এটা জেট স্ট্রিম, অপশান এ, মনে রাখো জেট স্ট্রিম, মানে টপোস্ফিয়ারের যখনই কথা আসবে জেট স্ট্রিমের সঙ্গে কানেক্টেড, মনে রাখবে এটা। আর এক্সট্রা কিছু এখান থেকে দরকার নেই, কিন্তু এখানে আছে যেমন ঘূর্ণিঝড়, হারিকেন, এগুলো একটু বলার দরকার। তবুও আমি এখানে বলছি না, স্কিপ করে যাচ্ছি, পরবর্তী সময় আমাকে কোশ্চেনগুলো আসবে, ক্লিয়ার, তখন আমরা বলবো এগুলো ডিটেলসে। সবকটাই ঝড়েরই কথা। বলেছে স্বাধীনতার পর ভারতের প্রথম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা কত সালে হয়? আমরা প্রত্যেকে জানি 1951 থেকে 1956, 5 বছর, 5 যোগ করলে এটা 6 হয়, 1956-এ এটা মেনলি হয়ে থাকে, শেষ হয়। তাহলে এখান থেকে কত সালে হয়ে থাকে? 1951 সালে হয়ে থাকে। আর এটা কোন মডেল বা কোন মডেলের উপর এটা হয়ে থাকে? এটা একটু কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাবে, আমি দেখব প্রত্যেকেরটা। হ্যাঁ, কোন মডেলের উপর বেস করে। আর এমনি কার উপর বেশি জোর দেওয়া হয়েছিল? এটা কৃষির উপর বেশি জোর দেওয়া হয়েছিল, এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়েছিল। নেক্সট, নিম্নলিখিতর মধ্যে কোন ভারতীয় নৃত্যশিল্পী 2003 সালে, দেখো 2003-এর কথা বলছে কিন্তু, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পদ্মভূষণের সর্বকনিষ্ঠ প্রাপক ছিল। কেন 2003-এরটাই কেন জিজ্ঞাসা করলো পুরনো? কারণ তিনি সর্বকনিষ্ঠ প্রাপক ছিল। আর কে? নৃত্যশিল্পীর জন্য পদ্মভূষণ, দেখো পদ্মবিভূষণ বলেছে। আমরা জানি ভারতের যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটা কি? ভারতরত্ন, তারপর পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী, এইভাবে চলে। তো এখানে বলেছে পদ্মবিভূষণ, তাহলে এটা কি হয়েছে? এটা হয়ে যাবে, তোমাদের মনে রাখতে হবে যে ব্যক্তির নামটা সোনাল মানসিং, খুব ইম্পর্টেন্ট, সোনাল মানসিং, যে নৃত্যশিল্পীর সঙ্গে কানেক্টেড, সোনাল মানসিং। ক্লিয়ার? ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন। ক্যালসিয়াম কার্বনেটের যে রাসায়নিক সূত্র সেটা কি? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, মনে রাখবে CaCO3, অপশান বি CaCO3। তো এখান থেকে COC3, এটাকে ক্যালসিয়াম কার্বনেট বলা হয়ে থাকে। ক্লিয়ার?
এটা মেনলি কি, এটা চুনাপাথর, মার্বেল এইগুলোর নামেই পরিচিত, আর কিছুই নয়। যে এখান থেকে আরও এক্সট্রা কী আছে দেখো, ক্যালসিয়াম সালফেট আছে, তারপর ক্যালসিয়াম অক্সাইড আছে। দেখো ক্যালসিয়াম অক্সাইডটা ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম অক্সাইডটা কি, ক্যালসিয়াম যে অক্সাইড এটাই তোমরা পোড়াচুন নামেও পরিচিত। কি বললাম, পোড়াচুন নামেও পরিচিত, যেটাকে আমরা পোড়াচুন বলে থাকি। ক্লিয়ার, আমি লিখছি না। আর ক্যালসিয়াম যে সালফেট, ক্যালসিয়াম সালফেট এইটাই কি নর্মালি তোমরা বলতে পারো যে ক্যালসিয়াম সালফেটে যে সাধারণ খনিজ জিপসাম হিসাবে পাওয়া যায়। ক্যালসিয়াম সালফেট এটা জিপসাম হিসাবে পাওয়া যায় খনিজটা, অত ইম্পর্টেন্ট দরকার নেই এখন, আপাতত কোশ্চেনের উপর ফোকাস করো। কোন ভিটামিন থিয়ামিন নামে পরিচিত? থিয়ামিন মানে বলতে পারো ভিটামিনটার সায়েন্টিফিক নেম। ভিটামিন B1কেই বলা হয় থিয়ামিন, ভিটামিন B1, ভিটামিন B1কেই বলা হয় থিয়ামিন। ঠিক আছে, এটা কি কার্বোহাইড্রেটের যে শক্তিকে বিপাকের জন্য সাহায্য করে থাকে, এটা মানে শর্করা শক্তিকে বিপাকের জন্য প্রয়োজনীয় হয়ে থাকে এই ভিটামিনটা B1। ওকে, আর এর কাজটা কি, মানে এই ভিটামিন B1-এর যে কাজটা, কি কি কাজ সে করে থাকে, মানে এটার মাধ্যমে হয়ে থাকে আমাদের যে স্নায়ুর কাজ, তারপর পেশির কাজ, এগুলো তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানে পুরোপুরি নয়, মানে কানেক্টেড, মানে কিছুটা এফেক্টিভ হয়। বলেছে গান্ধী আরউইন চুক্তি কত সালে মানে হয়ে থাকে, পালিত তো নয়, কত সালে হয়ে থাকে? সহজ কোশ্চেন এটা, গান্ধী আরউইনেরটা। এটা 1931 সালে হয়েছিল, 1931 সালে। 1900 যদি ডেট বলা হয় এক্স্যাক্ট, অনেক সময় চলে আসে কিন্তু, 5 মার্চ 1931, 5 মার্চ 1931, মনে রাখবে 5 মার্চ 1931। এটা অ্যাকচুয়ালি আমাদের যে ন্যাশনাল কংগ্রেস, তার যে তখনকার প্রমিনেন্ট নেতা ছিল মহাত্মা গান্ধী, আর ব্রিটিশ সরকারের যে প্রতিনিধিত্ব লর্ড আরউইনের মধ্যে এই চুক্তিটা হয়েছিল। ঠিক আছে, ওকে। কোন দেশে জাতীয় খেলা ব্যাডমিন্টন? তো প্রত্যেকে কমেন্ট সেকশানে জানাবে এটা কি হবে। আর ব্যাডমিন্টনের কোর্ট যে সেটা যে সাইজটা সেটা কত, ব্যাডমিন্টনের কোর্টের যে সাইজটা, এটা কিন্তু এক্সামে আসে। আমাদের দেশের ইম্পর্টেন্ট ব্যাডমিন্টন প্লেয়ারের নাম কি? এক তো সাইনা নেহওয়াল, আমরা জানি, পিভি সিন্ধু, ঠিক আছে, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, এই নামগুলো দিয়ে কিন্তু অনেক সময় এক্সামে কোশ্চেন দিয়ে দেয়। আর কোন দেশের, এখানে দেখো চীনের যে ন্যাশনাল গেম খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখো, আর বাকিটা দরকার নেই, টেবিল টেনিস, টেবিল টেনিসটা। তাহলে কোন দেশের যে জাতীয় গেম বা ন্যাশনাল গেম বলতে পারো, সেটা আমাদের কি হয়ে যাবে? ব্যাডমিন্টন। কী হবে বলো তো? এটা হয়ে যাবে ইন্দোনেশিয়া, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। চলে আসুন নেক্সট কোশ্চেন। ওকে, ইন্দোনেশিয়ার ক্যাপিটালের নাম কি? কমেন্টে জানি ওটাও। মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে, দেখো এটা প্রত্যেকে জানো, কত সালে এটা ফেরে? 9 জানুয়ারি 1915-তে সাউথ আফ্রিকা থেকে রিটার্ন করে, 9 জানুয়ারি। ঠিক আছে, প্রবাসী দিবস হিসাবে পালিত হয়ে থাকে ওই দিনকে, যেদিন মহাত্মা গান্ধী রিটার্ন করে। তো এটা হয়ে যাবে 1915। বেসিক কোশ্চেন, দেখো ডেটটাও দেয়নি। ঠিক আছে, চলে আসো নেক্সট। দেখো বলেছে টেলিভিশনের আবিষ্কার কে ছিলেন, টিভিকে আবিষ্কার করে, তো এটা প্রত্যেকে জানি, জন বিয়ার্ড, অপশান এ হয়ে যাবে রাইট আনসার, জন বিয়ার্ড। নেক্সট, কে ইংরেজদেরকে ভারত কারখানা তৈরির জন্য অনুমতি করেছিল, মানে অনুমতি দেয় আর কি? তো প্রত্যেকে জানো ইংরেজরা আমাদের ইন্ডিয়াতে ফ্যাক্টরি করার জন্য যখন এসেছিল, তখন মেনলি মোগলরা ছিল, মোগল ছিল, তা পারমিশন নিতে হবে, হট করে এসেই তো আর বসা যায় না, তো পারমিশন লাগবে। ফার্স্টে তো পারমিশন পাচ্ছিল না, তারপরে ওই টমাস রোর আন্ডারে ইংরেজরা পারমিশনটা পেয়ে থাকে। মেনলি যদি বলা হয় ইংরেজরা কত সালে এসেছিলো, সেটা ওই 1599 আই থিঙ্ক, মানে 1600 দিক থেকে বলতে পারো এক্স্যাক্ট, কিছু কিছু বইতে এটা থাকে, এটা থাকে, তো অ্যাপ্রক্স 1600 দিক বলতে পারো। তো তারা ফার্স্ট ফ্যাক্টরি 1613 দিকে
যদি ভুল না হই 1613 দিকে এস্টাবলিশ করে মনে হয় সুরাটে। সুরাট এস্টাবলিশ করে 1613-12 দিকে হবে, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, আই থিঙ্ক ওটাই হবে আর কি। এবার বলেছে ইংরেজদেরকে যে পারমিশনটা দিয়েছিল ফ্যাক্টরি করা, সেটা দিয়েছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর কে দিয়েছিল? জাহাঙ্গীর। তাহলে চলে আসুন নেক্সট কোশ্চেনে, নাম্বার 13 অ্যান্ড লাস্ট কোশ্চেন। ওকে, কি বলেছে? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? ওকে, নামটা মনে রাখো, এটা হয়ে যাবে সূর্য সেন, যাকে আমরা মাস্টারদা নামে পরিচিত, মানে চিনি। সূর্য সেন, যেটা ইন্ডিয়ান রিপাবলিক আর্মি, এক সেকেন্ড, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিল? ওকে, এবার কমেন্ট করে জানাবে তোমরা কতগুলো ঠিক করতে পারলে। রিপাবলিকান, এটা রিপাবলিকান, ঠিক আছে, রিপাবলিকান আর্মি। ওকে, আর যদি বলা হয় এক্স্যাক্ট ডেটটা কত, মানে ডেট নয়, মানে কত সালটাই মনে রাখো, 1930-এ করে থাকে। 1930-এ করে থাকে। কত সালে এটা? 18 মানে ডেটটা 18 এপ্রিল, 18 এপ্রিলে করে থাকে। 1930-এর 18 এপ্রিলে করে থাকে। ওকে, চলো, তাহলে এই 30টার মধ্যে কতগুলো ঠিক করতে পারলে অবশ্যই জানাবে। আর যারা যারা এই দুটো ব্যাচে এখনও জয়েন হওনি অবশ্যই জয়েন করে নেবে। ক্লিয়ার? ওকে, আর এখনও সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, যারা এখনও জয়েন হয়নি, তোমাদের ওখানে পিডিএফ, সাপ্তাহিক মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট সমস্ত কিছু প্রোভাইড করা হয়। যারা জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে। আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নোটিফিকেশানের জন্য অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করে রাখবে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে, নিজেদের মতবাদ, নিজেদের ফিডব্যাক দেবে। আর এই ব্যাচ দুটোর কথা বলে দিচ্ছি, কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই তোমরা কন্ট্যাক্ট করে নেবে, 9647553612। চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাস, কালকে তোমাদের ম্যাথ বা রিজনিং ক্লাস হবে। চলো আজকে অবধি রাখছি।